হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং 4 জীব জীব এবং পরিবেশ এই পাঠের আমি অনুশীলনী এবং ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে এই পাঠটির অনুশীলনী তোমাদেরকে দিয়ে দিই। অনুশীলনী 1 নম্বর দেখে নাও, নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর অনুযায়ী কাছের বৃত্তটি পূরণ করো। তাহলে প্রথম কোশ্চেন হলো যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক। তাহলে এখানে তোমাদেরকে 4টা অপশন দিয়ে দিচ্ছে। তাহলে সঠিক আনসার তোমার হয়ে যাবে 2, যে ঘাস, হরিণ, বাঘ। ঘাস কে খায়? হরিণ। আর হরিণকে কে খায়? বাঘ খায়। ঠিক আছে, তাহলে এই ক্রমটা কিন্তু সঠিক হয়ে যাবে। তাহলে 2 নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে এইভাবে। তারপর খ নম্বর দেখে নাও, খাদ্য গ্রহণের ক্ষেত্রে পুকুর বা জলাশয়ের কোন ক্রম দেখা যায়। তাহলে সঠিক আনসার তোমার এখানের মধ্যে 2 নম্বর হয়ে যাবে সঠিক, যে ঘাস হয়ে যাবে, ঘাস, ফড়িং, ব্যাং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার এখানে 2 নম্বর বৃত্তটি তুমি কমপ্লিট করে দেবে। নেক্সট 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ক হবে পরিবেশের জৈব উপাদানগুলো কি কি। তাহলে আনসার হবে সমস্ত উদ্ভিদ, প্রাণী, পাখি ইত্যাদি পরিবেশের একটি জৈব উপাদান। তারপর নেক্সট খ নম্বর হবে যে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করে। তাহলে আনসার হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে। গ নম্বর হবে পরিবেশের 5টি অজৈব উপাদানের নাম লিখো। তাহলে তুমি লিখবে বায়ু, জল, মাটি, সূর্যের তাপ ও আলো, পাথর, বালি। এগুলি হলো অজৈব উপাদান। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এগুলা লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও, শূন্যস্থান পূর্ণ করো। ক হবে যে মাটি, জল, বায়ু ইত্যাদি পরিবেশের ড্যাশ উপাদান। তাহলে তুমি এখানে লিখবে, হয়ে যাবে তোমার অজৈবিক উপাদান। নেক্সট দেখে নাও, উদ্ভিদ ড্যাশের জন্য অন্যান্য জীবের উপর নির্ভর করে না। তাহলে তুমি এখানে লিখবে, হয়ে যাবে খাদ্যের জন্য অন্যান্য জীবের উপর নির্ভর করে না। গ নম্বর হবে একটি জীব অন্য জীবকে খেয়ে ড্যাশ ভারসাম্য বজায় রাখে। তাহলে তুমি এখানে লিখবে, হয়ে যাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তারপর 4 নম্বর দেখে নাও, সঠিক বাক্যটিকে শুদ্ধ দিয়ে চিহ্নিত করো এবং ভুল বাক্যটি পূরণ চিহ্ন দাও। তাহলে ক দেখে নাও, একটি প্রাণী আশ্রয়ের জন্য অন্য প্রাণীর উপর নির্ভর করে। তাহলে কিন্তু এটা তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা ভুল চিহ্ন দিয়ে দেবে। নকুল একটি মাংসাশী প্রাণী। তাহলে তোমার এটা শুদ্ধ হয়ে যাবে। গ নম্বর হবে প্রাণী পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাহলে এটাও তোমার শুদ্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু এভাবে শুদ্ধ পূরণ দিয়ে দেবে। 5 নম্বর দেখে নাও, রেখা টেনে ক অংশের সঙ্গে খ অংশ মেলাও। এখানে ক অংশ আছে, এখানে খ অংশ আছে, তাহলে তুমি ক অংশের সঙ্গে খ অংশ মেলাবে। তাহলে প্রথম দেখে নাও, ফসল হয়ে যাবে ইঁদুর খায়। কীটপতঙ্গ হয়ে যাবে তোমার ব্যাঙ খায়, মিলিয়ে নেবে। শৈবাল হয়ে যাবে তোমার মাছ খায়। নেক্সট হয়ে যাবে সাপ হয়ে যাবে তোমার চিল খায়। তো এইভাবে তুমি কিন্তু মিলিয়ে নিতে পারো। তারপর 6 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরতা সম্পর্কে 3টি বাক্য লিখো। তাহলে তুমি আনসারটা লিখবে যে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য একে অপরের উপর সম্পূর্ণ নির্ভরশীল। উদ্ভিদ প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে
খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ছাড়ে, যা প্রাণীরা শ্বাসকার্যে ব্যবহার করে। অনেক প্রাণী ও কীটপতঙ্গ তাদের বাসস্থান ও সুরক্ষার জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে এবং উদ্ভিদ পরাগায়ন ও বীজ বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভর করে। তারপর পাঠটির ক্রিয়াকলাপ এক দেখে না, দেওয়া হলো যে কে কাকে খাচ্ছি তা সঠিক ক্রমে সাজাও। তাহলে দেখতে পাচ্ছ ক নম্বর দেওয়া হলো গাছের পাতা, ব্যাঙ, ঘাস, ফড়িং। তাহলে কে কাকে প্রথমে খাবে সেটা তুমি কি করবে, ক্রম অনুযায়ী সাজাবে। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখতে পারো যে গাছের পাতা, ঘাস, ঠিক আছে, হয়ে যাবে ফড়িং খাবে এবং ফড়িংকে ব্যাঙ খাবে। তারপর হয়ে যাবে মাছ, বক, শৈবাল। তাহলে শৈবাল হয়ে যাবে মাছ খাবে বকে। নেক্সট হয়ে যাবে বিড়াল, ধান, ইঁদুর। তাহলে ধান হয়ে যাবে ইঁদুর ধান খাবে এবং বিড়াল ইঁদুর খাবে। ঠিক আছে, এভাবে কিন্তু ক্রম অনুযায়ী সাজাবে। ঘ নম্বর হবে শিয়াল, হাঁস এবং শামুক, শৈবাল। তাহলে শামুক শৈবাল খাবে, হাঁস শামুক খাবে এবং শিয়াল হাঁসকে খেয়ে নেবে। এইভাবে কিন্তু সাজাবে। তারপর ক্রিয়াকলাপের পরে দেখে নাও গাছপালা কোথা থেকে খাদ্য পায়। তাহলে এটা কিন্তু তুমি ভালোটিকে দেখে নাও কোথা থেকে খাদ্য পায়। এটা কিন্তু এই প্যারাগ্রাফ পর্যন্ত তুমি ভালোটিকে পড়ে নেবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 2 দেখে নাও, দেওয়া হলো যে নিচের দেওয়া জীবগুলোর খাদ্য শৃঙ্খল তৈরি করো। দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছে হরিণ, ঘাস, বাঘ, ধান, সাপ, ইঁদুর, ঈগল, গিরগিট, ফুলের মধু, তারপর শ্যান পাখি, প্রজাপতি। তাহলে তুমি আনসারটা লিখবে, ঘাস হয়ে যাবে হরিণ ঘাস খাবে, বাঘ হরিণকে খাবে। নেক্সট হয়ে যাবে খাদ্য শৃঙ্খল, এভাবে হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে ইঁদুর ধান খাবে, সাপ ইঁদুরকে খাবে এবং ঈগল সাপকে খেয়ে নেবে। তারপর নেক্সট দিয়ে দিচ্ছি যে ফুলের মধু খাবে প্রজাপতি, গিরগিট খাবে প্রজাপতি এবং শ্যান পাখি খাবে গিরগিটকে। এভাবে কিন্তু জীবগুলির খাদ্য শৃঙ্খল তৈরি করে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ 3 দেওয়া হলো যে নিম্নলিখিত পরিবেশগত উপাদানগুলোকে জৈব এবং অজৈব বিভাগে ভাগ করো। তাহলে বায়ু, জল, ব্যাঙ, মাছ, পাথর, বালি, সূর্যের তাপ এবং আলো, ছত্রাক, সাপ, তাপমাত্রা, ধান, বাঘ, ঘাস, কেঁচো, মাটি, বক দিয়ে দিচ্ছি। তুমি জৈব কোনটি হবে এবং অজৈব কোনটি হবে সেটা তুমি লিখবে। তাহলে জৈব হয়ে যাবে ব্যাঙ, মাছ, ছত্রাক, সাপ, ধান, বাঘ, ঘাস, কেঁচো, বক হয়ে যাবে। অজৈব হয়ে যাবে বায়ু, জল, পাথর, বালি, সূর্যের তাপ এবং আলো, তাপমাত্রা, মাটি হয়ে যাবে তোমার অজৈব। তো এইভাবে কিন্তু লিখে নেবে। তারপর এই পাঠটির কিছু অতিরিক্ত কোয়েশ্চেন দেখে না, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। খাদ্য শৃঙ্খল বলতে কি বুঝো? তুমি আনসারে বলবে যে প্রক্রিয়া খাদ্যের মাধ্যমে এক জীব থেকে অন্য জীবের মধ্যে শক্তি প্রবাহিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলা হয়। যেমন একটি ঘাস ফড়িং ঘাস খায়, একটি ব্যাঙ ঘাস ফড়িং খায়, একটি সাপ ব্যাঙকে খায় এবং একটি পাখি চিল সাপকে খায়। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ ঘাস হয়ে যাবে ফড়িং ঘাসকে খাবে, ব্যাঙ ফড়িংকে খাবে এবং সাপ ব্যাঙকে খাবে এবং চিল খাবে সাপকে। ঠিক আছে, এভাবে খাদ্য শৃঙ্খল হবে। 2 নম্বর দেখে নাম দুটি জৈবিক উপাদানের নাম লিখো। তাহলে বলবে ব্যাঙ, মাছ। তারপর নেক্সট হয়ে যাবে 3টি অজৈবিক উপাদানের নাম লিখো। তাহলে বলবে বায়ু, জল, পাথর, মাটি লিখবে। শেওলা, মাছ, বক এগুলো দিয়ে একটি খাদ্য শৃঙ্খল সাজাও। তাহলে তোমরা লিখবে মাছ শেওলা খাবে এবং বক মাছকে খাবে, এভাবে সাজিয়ে নেবে। 2টি তৃণভোজী প্রাণীর নাম লিখো। তাহলে গরু, মহিষ তৃণভোজী প্রাণী হয়ে যাবে।
6 নম্বর দেখে নাও, দুটি মাংসাশী প্রাণীর নাম লিখো। তুমি লিখবে বাঘ, বাজ পাখি, নেকড়ে হয়ে যাবে। তারপর 7 নম্বর দেখে নাও, রেখা টেনে কংসের সাথে খংস মিলাও। ঠিক আছে, যেগুলো আমি কিন্তু শর্ট কোয়েশ্চেন দিচ্ছি সেটা তোমরা খাতায় লিখে শিখতে পারো। দেখতে পাচ্ছ কংসের সঙ্গে খংস, তোমরা এভাবে মেলাতে পারো যে সাপকে খায় কিন্তু ঈগল। ঠিক আছে, ব্যাঙকে খায় তোমার সাপ। তারপর ছোটো ছোটো মাছদের খায় তোমার বড় বড় মাছ। তারপর মাছকে খায় আবার মাছরাঙা। শৈবাল পোকা মাকড়কে খায় হয়ে যাবে মাছ। ফুলের মধু খায় হয়ে যাবে প্রজাপতি, এবং প্রজাপতিকে খায় হয়ে যাবে গিরগিট হয়ে যাবে। তাহলে কিন্তু এটা তোমরা মিলাতে পারো। সাপকে কে 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 খায়, তাহলে লিখবি ঈগল, বাজ পাখি, ময়ূর ও পেঁচার মতো পাখিরা সাপকে খায়। তারপর শূন্যস্থানপূর্ণ দেখে নাও যে ব্যাঙের খাদ্য হলো ড্যাশ, তাহলে লিখবি পোকামাকড় হয়ে যাবে। ব্যাঙের পাশাপাশি ড্যাশ ইঁদুর, ছোটো ছোটো পাখি ইত্যাদিও খায়, তাহলে হবে সাপ হয়ে যাবে। খাদ্যের জন্য উদ্ভিদ ড্যাশের উপর নির্ভর করে না, তাহলে অন্যের উপর নির্ভর করে না। তারপর লাস্ট দেখে নাও, দেওয়া হলো যে উদ্ভিদ সবসময় খাদ্য শৃঙ্খলে ড্যাশ স্থানে থাকে, তাহলে বলবে প্রথম স্থানে। একটি ঘাস ফড়িং ড্যাশ খায়, একটি ব্যাঙ ড্যাশ খায়, একটি সাপ ড্যাশ খায়, আর একটি পাখি চিল ড্যাশ খায়, তাহলে হয়ে যাবে একটি ঘাস ফড়িং ঘাস খায়, একটি ব্যাঙ ঘাস ফড়িংকে খায়। ঠিক আছে, একটি সাপ ব্যাঙকে খায়, আর একটি পাখি চিল সাপকে খায়। ঠিক আছে, এভাবে কিন্তু লিখবে। নেক্সট হয়ে যাবে 10 নম্বর, যে শক্তির মূল উৎস কী, তাহলে হবে সূর্য শক্তির মূল উৎস। তারপর জেনে রাখো যে উৎপাদক হয়ে যাবে সবুজ উদ্ভিদ, প্রাথমিক উপভোক্তা হয়ে যাবে তৃণভোজী উদ্ভিদ, দ্বিতীয় উপভোক্তা হয়ে যাবে মাংসাশী সর্বভুক, বিয়োজক হয়ে যাবে তোমার ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব। ঠিক আছে, তাহলে এই পার্টির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।